হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার সলভ করছিলাম। পেজ নাম্বার 32 এর আমরা কোশ্চেনগুলো দেখেছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 76-এর কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? তো দেখো, এবং প্রত্যেকটা কোশ্চেনের পেছনে যে ফিজিক্স বা সায়েন্স রয়েছে সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়, মানে পরিবেশ দূষণ ঘটাবে না কোনটা? দেখো, ডিজেল, ভাই ডিজেল তো পরিবেশ দূষণ ঘটাবেই, তাহলে এটা হতে পারে না। কয়লা, এটাও ঘটায়। কেরোসিন, এটাও ঘটায়। বাট প্রাকৃতিক গ্যাস সেটা কিন্তু ঘটায় না। প্রাকৃতিক গ্যাস তো সে পরিবেশ দূষণ কেন, মানে সেটা তো প্রকৃতি থেকেই আসছে রে বাবা। প্রাকৃতিক গ্যাস কোথা থেকে আসছে? প্রকৃতি থেকে আসছে। তাহলে প্রকৃতি থেকে যদি আসে, সে পরিবেশকে কী করে দূষণ করবে, তাই না? তাহলে এটা তো আনসার। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি কেমন হয়? দেখো, পি বনাম ভি, মানে তুমি যদি রিলেশন দেখো, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আর পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কে বাই ভি ধরলে তুমি, তাহলে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই তাহলে ঠিক এরকম হবে। এদিকে সরি ভি আয়তন, আর এদিকে তোমার কি প্রেশার, তাহলে গ্রাফটা ঠিক এই রকম হয়, সরি এরকম টাইপ হয়। এটাকে বলা হয়ে থাকে বলতে কি, সমউষ্ণ গ্রাফ বলা হয় থাকে। মানে কি, টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকে, বয়েলের সূত্র মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে আর মাস তো কনস্ট্যান্ট থাকবেই। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু টেম্পারেচার সেম, তাই এটাকে বলে থাকি আমরা কি সমউষ্ণ, মানে সমউষ্ণ গ্রাফ, ঠিক আছে? আবার এটা আরেকটা নাম রয়েছে, এই যে নেচারটা, এই নেচারটাকে বলে আমরা কি সমপরাবৃত্ত, এই যে সমপরাবৃত্ত, ঠিক আছে? সমপরাবৃত্ত, পরাবৃত্ত, পরাবৃত্ত, ওকে। তাহলে সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, পরাবৃত্ত। সরলরেখা কেমন হয় তোমরা সবাই জানো, সরলরেখার গ্রাফ এরকম হয় যদি পাসিং থ্রু অরিজিন হয়, তাহলে এটা। বৃত্ত কেমন হয়? এরকম হয় বৃত্ত, এইটা। সমপরাবৃত্ত এরকম হয়। অধিবৃত্ত কেমন হয়? এটা যদি ধরো সাপোজ এটা এক্স, এটা ওয়াই, তাহলে আইদার এরকম হবে, এরকম হতে পারে, এরকম হতে পারে, ওয়াই ইকুয়াল টু 4a প্লাস এক্স, এরকম, ঠিক আছে? এর ইকুয়েশন যেরকম হয়, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ স্কোয়ার, আর এর ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সিটা যদি জিরো হয় তাহলে জিরো, আর সি যদি জিরো না হয় তাহলে গ্রাফটা এরকম হবে, ওকে। প্লাস সি দিয়ে উপর থেকে গেল, এগুলো আমরা মোটামুটি সব জানি। যাই হোক, এবার নেক্সট যে কোশ্চেনটা বলছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 বলে দিয়েছে, তাহলে বাষ্প ঘনত্ব মানে ডি তোমাকে বলে দিয়েছে 16, ওকে। আর কি বলছে, এসটিপিতে গ্যাসটির 22.4 লিটার লিটারের ভর কত হবে? দেখো, 22.4 লিটার মানে কি 1 মোল, 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 1 মোল। তাহলে এখানে দেখো, একটা রিলেশন তোমাকে জানতে হবে, এম ইজ ইকাল টু 2 ইন্টু ডি, এম ইকুয়াল টু 2 ইন্টু ডি, ওকে। তাহলে এখানে তুমি কি করবে বলো, 2 ইন্টু ডি, মানে ডি তোমার কত, 16 তো 32, তাহলে মাস কত হবে এটার, 32 হবে। এই রিলেশনটা তুমি জানো, তাহলে এখানে বাষ্প ঘনত্বের ভ্যালু বসিয়ে দাও, কারণ 22.4 লিটার বলেছে, তো মানে কি 1 মোল, তাই না? তাহলে 1 মোলে কতখানি ভর আছে দেখো, তোমার 32 গ্রাম ভর রয়েছে, বুঝতে পারলে? এটা আছে তোমার 32 গ্রাম, তোমার হবে আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয়? মানে কোন প্রক্রিয়াতে মাধ্যমে কণাগুলি, মানে কণাগুলির স্থানের পরিবর্তন হয়। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। দেখো, পরিবহন কি হবে? পরিবহনটা কিন্তু হবে না। পরিবহন মানে কি, মানে জাস্ট তাপ পরিবহিত হয়ে গেল, মানে তাপ পরিবহনে মানে জাস্ট এনার্জিটা ট্রান্সফার হতে থাকে এখানে। এই তাপ পরিবহন কথা বলছি না, পরিবহনটা কি এনার্জি ট্রান্সফার হয়। যেরকম ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা লোহা, এটা একটা লোহা রয়েছে, লোহাটাকে তুমি ধরো এই সাইডটা তুমি গরম করছো, তুমি লোহাটার, ঠিক আছে? লোহাটার এই সাইডটা গরম করার দরুন শুধুমাত্র কিন্তু এইটুকুনি গরম হবে তা নয়, এই পরিবহনের দরুন এই পুরোটা আস্তে 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 কি গরম হতে থাকবে। তার মানে কি, এনার্জিটা, এই যে এনার্জিটা, হিট এনার্জিটা এদিকে কিন্তু প্রবাহিত হচ্ছে, বুঝতে পারলে কথাটা? তার জন্য এই পরিবহনের দরুন কি পুরো লোহাটাই তখন গরম হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে?
আর পরিচলনটা কি তাহলে? পরিচলন মানে হচ্ছে ধরো তোমার মানে পার্টিকেলসগুলো মুভ করতে থাকবে, পরিচলন প্রসেস। যেরকম এই যে যেরকম নদী থেকে জল উঠে কি ওপরে কি মেঘ উৎপন্ন হয়, মেঘ আবার কি বৃষ্টি আকারে নামে, বৃষ্টি আকারে নেমে আবার কি হয়, মাটিতে জল পড়ে, জল আবার সেটা কি নদীতে যায়। তাহলে এই যে ঘটনাটা হচ্ছে সাইক্লিক যে প্রসেসটা, এটা হচ্ছে তোমার পরিচলন প্রসেস হয়। এটা বুঝতে পারলে? মানে ঘটনাটা এরকম হয়, দেখো তোমাকে বোঝায় ফিজিক্সটা একদম কি করে বৃষ্টি হচ্ছে সেই ফিজিক্সটা বোঝায়। ধরো এটা তোমার নদী, এটা তোমার স্থলভাগ, এদিকটা তোমার স্থলভাগ, এখানে মানুষ দাঁড়িয়ে আছে, ক্লিয়ার হয়েছে? এটা নদী। এইটা আমার সূর্য মামা, এটা আমাদের সূর্য মামা। ওকে, ঘটনাটা কি হয়, সূর্যের আলো পড়ে মাঠে এসে আমাদের এখানে পড়ছে, কোনো অসুবিধা নেই। যখন জলে সূর্যের আলো পড়ে তখন কি জলগুলো কি গরম হয়ে যায়, গরম হওয়ার দরুন কি সেগুলো বাষ্পীভূত হয়ে যায়। তাহলে জল যদি বাষ্পীভূত হয়ে যায় মানে কি উপরে পার্টিকেলসগুলো রয়েছে জলের বাষ্প, তাই তো, জলে বাষ্প পড়া রয়েছে। এবার যত হিট পড়ছে তত কি বাষ্পীভূত হতে মানে কি এই বাষ্পগুলো কি আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে, উপরের দিকে এসে কি এখানে ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হয়ে মেঘ উৎপন্ন করে। এবার হাওয়া দেয়, হাওয়া দিয়ে সেই দিকে চলে আসে, পাহাড়ের উপর দিয়ে চলে যায়। এইবার যখন দুটো মেঘ উৎপন্ন হলো এরকম দিয়ে পরস্পর যখন ধাক্কা লাগে তখন কি বজ্রপাত হয়, মানে বিদ্যুৎ চমকায়, চার্জের ট্রান্সফার হয় বলে। যাই হোক, এবার যখন এই যে উৎপন্ন করলো, মেঘ উৎপন্ন করলে মেঘে যে ডাস্ট পার্টিকেলসগুলো বা এই যে জলের যে পার্টিকেলসগুলো সবাই কি একসাথে মিলিত হয়, মিলিত ভারী হতে শুরু করে। যখন এটা ভারী হয়ে যায়, যখন আর থাকতে পারে না, তখন কি নিচে পড়তে শুরু করে, দিয়ে নিচে পড়লো, আমাদের গায়ে এসে পড়লো, আবার এখানে পড়লো, এটা আবার কি গড়ি এখানে চলে আসলো। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে এটা কি পরিচলন প্রসেস হচ্ছে, এটা বুঝতে পারলে? তার জন্য পরিচলন প্রসেসে কি দেখো পার্টিকেলসগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে, তাই না? এই এখানে জলটাকে এদিকে ট্রান্সফার হচ্ছে। বিকিরণটা কি হবে না? বিকিরণও হবে না। কেন বিকিরণ হবে না? বিকিরণটাকে সেটা একটু বুঝে নেওয়া যাক এক্সাম্পল দিয়ে। ধরো তোমাকে বোঝা, ধরো তুমি রান্না করছো, তুমি বসে রান্না করছো, ঠিক আছে? তুমি একটা সিম্পল একদম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে তুমি উনুন জ্বলছে, এটা তুমি এখানে রান্না করছো, তো এবার দেখবে তুমি এখানে আগুন জ্বলছে, এখানে ভাত হচ্ছে, বাট তুমি কিন্তু এখানে কিছুটা তাপের অনুভব করতে পারো, দ্যাট ইজ কল রেডিয়েশন। মানে কি এই যে হিট এনার্জিটা, এটা কি রেডিয়েট হচ্ছে আস্তে আস্তে, তোমার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, রেডিয়েট হচ্ছে চারিদিকে, ঠিক আছে? মানে এর হিট এনার্জিটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেডিয়েশন। যেরকম তোমার গ্রিন হাউস এফেক্টে কিন্তু রেডিয়েশন হয়। মানে যে তোমার কাচের ঘর, ধরো লাইট এসে পড়লো, এখানে মাটি রয়েছে বা কিছু একটা রয়েছে, দিয়ে এই লাইটটাকে অ্যাবজর্ব করে তারপর কি সে রেডিয়েট করি, আমরা রেডিয়েট কথা ইউজ করি আমরা, সেখানে কিন্তু আমরা রিফ্লেকশন বলি না, আমরা কি বলি রেডিয়েট করছে। তারপরে কি রেডিয়েশনটা তখন হবে কি প্রথমে অ্যাবজর্পশন হবে, দিয়ে তারপর ছাড়বে, বুঝতে পারলে? এটাকে বলে রেডিয়েশন, আর কোনোটি নেই, এটা না। তাহলে আনসার তোমার পরিচলন। তাই প্রত্যেকটা পার্ট আমি বলে দিলাম, কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ না প্রতিফলন? দেখো প্রতিফলন তো ভাই হবেই না। প্রতিফলন মানে লাইট পড়লো, রিফ্লেক্ট করে চলে গেল। এর জন্য আমরা যে কোনো অবজেক্টকে দেখতে পাই। ধরো আমার সামনে এই যে বোতলটা রয়েছে, বা আমার সামনে ল্যাপটপ রয়েছে, বা আমার সামনে একটা বই রয়েছে, এই বইটাকে কেন দেখতে পাচ্ছি আমি? ধরো এই যে বোতলটাকে দেখছি, বোতলটা কেন দেখতে পাচ্ছি আমি? বোতলটাকে এই কারণে দেখতে পাচ্ছি, ধরো লাইটটা বোতলটার উপরে গিয়ে পড়ছে, সেটা রিফ্লেক্ট করে আমার চোখে এসে পড়ছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে এই রিফ্লেকশনের ধরুন কিন্তু বোতলটাকে আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার? বাট আমাকে বলছে আকাশের রং নীল দেখায় কিসের জন্য? তাহলে প্রতিফলনের জন্য হবে না, প্রতিসরণের জন্য হবে না। প্রতিসরণ মানে কি ভেতর দিয়ে চলে যাবে, এই তো, প্রতিসরণ হবে না। বিচ্ছুরণ হবে না। বিচ্ছুরণ মানে কি বলো তো? বিচ্ছুরণ মানে ভেঙে দেওয়া। মানে ধরো তোমার একটা প্রিজম রয়েছে, এটা ঠিক আছে, মানে একটা রশ্মিকে অনেকগুলো রশ্মিতে বিচ্ছুরিত করে দেবো, ভেঙে দেবো আমি, এটাকে বলে বিচ্ছুরণ। তাহলে একটা সাদা আলো আসছে তোমার কাছে, এই সাদা আলো আসলো, এ কী হবে, অনেকগুলো আলোতে ভেঙে যাবে, এটাকে বলে বিচ্ছুরণ। এই ঘটনাটাকে বিচ্ছুরণ বলা হয়। মানে বিচ্ছুরণ, এখানে কি বিক্ষেপণ মানে স্ক্যাটারিং, ঠিক আছে? স্ক্যাটারিং কাকে বলে? স্ক্যাটারিং মানে কি স্ক্যাটার্ড হয়ে যাবে। মানে ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি আমি, ধরো তুমি একটা মাটির মানে বল বানিয়েছো, একটা শক্ত হয়ে গেছে মাটির বলটা, সেই মাটির বলটাকে তুমি দেওয়ালে ছুঁড়ে মারলে, দেওয়ালে যদি ছুঁড়ে মারো সেটা কী হবে, টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে না? এই ঘটনাটাকে বলে বিক্ষেপণ, এটাকে বলে স্ক্যাটারিং, বুঝতে পারলে? তো ঘটনাটা কী হচ্ছে দেখো, স্ক্যাটারিংয়ের জন্য কেন আকাশকে নীল দেখায় সেটা তোমাকে বুঝতে হবে বিজ্ঞানী র্যালের সূত্র অনুসারে। বিজ্ঞানী র্যালের সূত্রটা তোমাদের হয়তো প্রমাণ নেই, বাট
তোমরা যদি গ্র্যাজুয়েশনে যদি ফিজিক্স অনার্স করো কেউ, তাহলে কিন্তু সেই প্রমাণটা তোমরা করবে, চাপ নেই। তো র্যালের যে সূত্র বলছে যে এই যে লাইট যে স্ক্যাটার্ড হবে, মানে স্ক্যাটারিংটা বলি আগে। ধরো সূর্য থেকে লাইট আসছে বা যে কোনো লাইট আসছে, এখানে তো একটা পার্টিকেলস রয়েছে। এই ধরো লাইটটা এরকমভাবে আসছিল, এই আসছিল লাইটটা, এই পার্টিকেলটা থাকার দরুন সে কিন্তু স্ক্যাটার্ড করে এইরকম হয়ে গেল, বেঁকে গেল, বুঝতে পারলে? স্ক্যাটারিং হলো, এটা হতে পারে এদিকে চলে গেল। এই ঘটনাটাকে বলে আমরা স্ক্যাটারিং বলি, আমরা তার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে, দেখো এটা স্ক্যাটারিং হয়ে গেল, ঠিক আছে, মানে ছড়িয়ে পড়ছে এদিক ওদিক, বুঝলাম। এইবার ঘটনাটা কি হচ্ছে দেখো, বিজ্ঞানী র্যালের সূত্র কি বলছে সেটা বোঝো। বলছে এই যে স্ক্যাটারিং হবে, স্ক্যাটার্ড হওয়ার যে ইন্টেন্সিটি, মানে কতটা বেশি পরিমাণে স্ক্যাটার হবে, কতটা বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে, সেটাকে বলে কি স্ক্যাটারিং ইন্টেন্সিটি, ঠিক আছে। আমরা এখানে কিন্তু অনেকে ভুল করি কথাটায়, আমরা বলি যে স্ক্যাটারিংয়ের পরিমাণ, মানে মানে স্ক্যাটারিং বলি, স্ক্যাটারিং ইন্টেন্সিটি কথাটা আসল কথা, মানে কতটা ছড়িয়ে পড়ার প্রবণতা, কতটা ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি না কম, ঠিক আছে, সেটা বলতে চাইছি এখানটায়। সেটা প্রপোর্শনাল টু 1 মানে ইনভার্সলি প্রপোর্শনাল 4th পাওয়ার অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট। তাহলে এই ল্যামডাটা কি, লাইটের ওয়েভলেন্থ, বুঝতে পারলে কথাটা? ধরো তাহলে এই সূত্র থেকে তুমি কি বুঝতে পারছো, এই সূত্র থেকে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে না কি, যে তোমার যদি ইয়েটা ওয়েভলেন্থ যদি কম থাকে, ওয়েভলেন্থ যদি খুবই কম হয়, যেরকম তোমাকে দুটো বলতে পারি, একটা রেড আর একটা তোমার ভায়োলেট, তাহলে ভায়োলেটের ক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থ কম থাকে, তাহলে ওয়েভলেন্থ যদি কম হয়, নিচে কম, তাহলে কি আইটা বেশি হবে না? তাহলে এর ক্ষেত্রে কিন্তু আইটা কিন্তু বেশি, বুঝতে পারলে? এক্ষেত্রে কিন্তু আইটা বেশি, মানে ল্যামডা যে ভি তার ক্ষেত্রে কিন্তু আইটা বেশি, আই ভি ইজ গ্রেটার দেন আই আর। তাহলে দেখো এই যে আই ভি বেশি ল্যামডার, মানে ইসের ক্ষেত্রে ভায়োলেটের ক্ষেত্রে, মানে নীল কালারের দিকটা যদি জানি, তাহলে নীল কালারের ক্ষেত্রে কি স্ক্যাটারিং ইন্টেন্সিটি বেশি, মানে ওয়েভলেন্থ কম হওয়ায় তার ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। তার মানে কি, এই যে আমাদের যে বায়ুমণ্ডলে কি অনেক ছোটো ছোটো পার্টিকেলস রয়েছে, সেই পার্টিকেলস দ্বারা কি ওই নীল আলো কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তার জন্য আকাশকে কি নীল দেখায়, বুঝতে পারলে? কারণ ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি, তাই আকাশকে নীল দেখায়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছে সবুজ গাছের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে কেমন দেখা যায়? সবুজ আর লালের কম্বিনেশন তোমাকে জানতে হবে। সবুজ আর লালের যে কম্বিনেশন হয় সেটা কি কালো হয়, ব্ল্যাক হয়, তাহলে ব্ল্যাক হবে। তাহলে তুমি লাল ফুলকে কি দেখবে, তুমি ব্ল্যাক দেখবে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে, আচ্ছা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কত হবে? তাহলে সূত্র তোমাকে জানতে হবে, বলো। যে উৎপন্ন তাপ উৎপন্ন সূত্র কি, H = I² × R × T ডিভাইডেড বাই J থাকে, তাই তো? এবার তুমি বলছো যে ভাই আমি কারেন্টটাকে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে H প্রাইম ইকুয়াল কি হবে, কারেন্টটা 2I হচ্ছে, এবার 2I তার হোল স্কোয়ার, রেজিস্ট্যান্স সেম থাকছে, সবই সময় সেম থাকছে, ঠিক আছে, সময়ও সেম থাকছে, সবই সেম থাকছে, বাট শুধুমাত্র কী করেছো তুমি, কারেন্টটাকে দ্বিগুণ করে দিয়েছো। তাহলে এখানে কী হয় বলো, সুতরাং 4I² R × T ডিভাইডেড বাই J। এইটুকুনি মানে কত হবে, এইটুকুনি মানে তোমার H, তাহলে 4 × H, H প্রাইম = 4 × H, এটা তোমার আনসার, বুঝতে পারলে? তাহলে কত হবে বলো, 4 গুণ হবে তোমার, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র কি? দেখো অ্যামমিটার দিয়ে ভাই তুমি কারেন্ট মেজার করো, অ্যামমিটার দিয়ে তুমি কি মেজার করো, কারেন্ট মেজার করো, ঠিক আছে, কারেন্ট প্রবাহ মাত্রা, তাহলে এটা হবে না। ভোল্ট মিটার দিয়ে তুমি দেখো, নামের সাথেই বুঝতে পারছো, বিভব প্রভেদ একক কি, ভোল্ট, বিভব প্রভেদের একক কি, ভোল্ট, তাহলে ভোল্টের সাথে মিল কে থাকবে, ভোল্ট মিটার, তাহলে ভোল্ট মিটার দিয়ে তুমি ভোল্টেজ মেজার করবে। অ্যামমিটার কি, মানে অ্যাম্পিয়ার কারেন্ট একক কি, অ্যাম্পিয়ার, তার জন্য সেখানে তার নাম দিয়েছি আমরা অ্যামমিটার, তাহলে অ্যাম্পিয়ার কারেন্ট একক অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম থেকে অ্যামমিটার, তাহলে বুঝতে পারছো তুমি কারেন্ট মেজার করবে, ক্লিয়ার হয়েছে? থার্মোমিটার দিয়ে তুমি তোমার হিট মেজার করো তুমি। আর গ্যালভানোমিটার দিয়ে কী করা হয় বলো তো, কারেন্টের ডিরেকশন, মানে অ্যাকচুয়ালি যে কারেন্ট ফ্লো করছে কি ফ্লো করছে না সেটা, তার বিক্ষেপণটা দেখা হয় আর কি, ঠিক আছে? কোনো একটা মেশিনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, যেরকম তো হুইস্টন ব্রিজ তোমরা দেখো, সেখানে গ্যালভানোমিটার দিয়ে দিই আমরা, তার মানে কি ওই যে মিডিলে যে আমরা, আচ্ছা তোমরা হয়তো পড়ো হুইস্টন ব্রিজ, না পড়ে দেবে, যাই হোক,
মানে কারেন্টের বিক্ষেপণটা দেখায় তোমার গ্যালভানোমিটার। ওকে, আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক? তেজস্ক্রিয় পরিমাপের একক কোনটি? হার্জ, হার্জ হবে না, ফ্রিকোয়েন্সির পরিমাপ করে হার্জ, মানে হার্জ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির একক হয়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে বাংলায় কি বলে যাই ভুলে গেছি। আর কুলম, কুলম হচ্ছে তোমার চার্জ, ঠিক আছে, কুলম কি মানে কুলম চার্জ, মানে চার্জ মেজার করার জন্য ব্যবহার করা হয়, এটা হবে না। বেকারেল, হ্যাঁ বেকারেল দিয়ে কিন্তু তুমি তেজস্ক্রিয়তা পরিমাপ করতে পারো, ঠিক আছে। এখানে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম হবে না, কারণ অ্যাংস্ট্রমে তুমি কি লেন্থ মেজার করো, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা কি বলছে তাহলে, যে নিচের কোনটি সন্ধিগত মৌল? সন্ধিগত মৌল মানে যেখানে ধাতু থাকতে হবে, যেটা ধাতু হতে হবে। ধাতু কি এখানটা? ধাতু হচ্ছে তোমার দেখো এই যে লোহা, তাহলে তোমার আনসার কিন্তু এখানে লোহা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল তোমার হচ্ছে এখানে আয়রনটা হবে, ঠিক আছে। তো এফই তোমার কারেক্ট আনসার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে ধাতুর কোনো গল্প নেই, ধাতু দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে তোমার কিন্তু আয়রনটা তোমার কারেক্ট আনসার। আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা কি বলছো, যে নিচের কোনটি তড়িৎযোজী? হ্যাঁ তড়িৎযোজীর ক্ষেত্রে তুমি দেখবে কোনটা ধাতু রয়েছে, কোনটার মধ্যে, যেটার মধ্যে ধাতু থাকবে সেটা তোমার তড়িৎযোজী হবে। দেখো এখানে দেখো H2O, তাহলে H ধাতু নয়, ও ধাতু নয়, তাহলে এটা হবে না। SO এটাও হবে না, এটাও হবে না, দেখো এগুলো একটা ধাতু নয়। বাট এখানে যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম ইজ আ ধাতু। ওকে, তাহলে এটাই তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলছে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর প্রলেপ দেওয়া হয় মানে দেওয়া দেওয়া হয় কি দিয়ে, তাই তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার জিঙ্ক হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে জিঙ্ক দিয়ে কিন্তু গ্যালভানাইজেশনে কিন্তু প্রলেপ দেওয়া হয়ে থাকে। আশা করি চেষ্টা করতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? NH3কে শুষ্ক করতে, মানে NH3কে শুষ্ক করতে কোনটা ব্যবহার করা হয়? এটা তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইড যেটা রয়েছে এটা CaO। ওকে, হচ্ছে বক্সাইড কোন ধাতুর আকরিক? এটা তোমরা সবাই জানো, অ্যালুমিনিয়াম। বক্সাইড হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, আচ্ছা হচ্ছে মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত? এটা তোমাকে মনে রাখতে হবে, সেটা কত? 28 মিনিট অথবা 109 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার আনসার। তাহলে MCQগুলো সব সলভ হয়ে গেল। আশা করি জিনিসগুলো বুঝতে পারলে। প্রত্যেকটা জিনিসকে তুমি বুঝে বুঝে পড়ো, তাহলে কি সমস্ত জিনিস কিন্তু করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।